হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে এক ব্যাকরণের আলোচনায়। তোমরা সকলেই জানো যে আমি 2026 সালের মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতেও করব সকলের সুবিধার্থে। আজকে আমি বাংলা ব্যাকরণের সমাস সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আমি সমাস সম্পর্কিত একটি বিষয় আলোচনা করব। তোমরা সকলেই জানো আমাদের মাধ্যমিক পরীক্ষাতে বাংলা ব্যাকরণের মোট 4টি জিনিস অন্তর্ভুক্ত আছে। একটি হলো কারক, দ্বিতীয় হলো সমাস, তৃতীয় হলো বাক্য এবং চতুর্থ বাচ্য। আজকে আমি এই সমাসের একটি গুরুত্বপূর্ণ বিভাগ অর্থাৎ কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই কর্মধারয় সমাস কী এবং কর্মধারয় সমাসের বিভাগ কী, এই বিভাগগুলো নিয়ে প্রথমে বলে নিই। তারপরে আমি একটি ভাগ আজকে আলোচনা করব, কারণ অনেকগুলো ভাগ যদি আমি করতে চাই তাহলে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে সব ভাগগুলো আলোচনা করে দেব, তবে একটু সময় লাগবে। যেমন ধরো আজকে আমি যে ভাগটা করছি কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস কাকে বলে বা কর্মধারয় সমাস কী সেটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে কর্মধারয় সমাস কাকে বলে এটা যদি আমি প্রথমে বলি বা কি, তাহলে আমি কি বলবো, যে সমাসে একই ব্যক্তি বা বস্তু বোঝাতে পূর্বপদ ও পরপদ গঠিত হয় যথাক্রমে বিশেষ্য ও বিশেষ্য, কিংবা বিশেষণ ও বিশেষ্য, কিংবা বিশেষণ ও বিশেষণে, এবং যার পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। তাহলে কর্মধারয় সমাস আমরা কি হলো, কর্মধারয় সমাস হচ্ছে প্রথমত হচ্ছে পূর্বপদ এবং পরপদ, এটা গঠিত হবে বিশেষ্য যুক্ত বিশেষ্য হতে পারে, কিংবা বিশেষণ যুক্ত বিশেষণ হতে পারে, কিংবা বিশেষ্য আর তোমার বিশেষণ যুক্ত বিশেষণ হতে পারে। অর্থাৎ আরেকবার বলে দিই, বিশেষ্য যুক্ত বিশেষ্য হতে পারে, বিশেষণ যুক্ত বিশেষ্য হতে পারে, কিংবা বিশেষণ যুক্ত বিশেষণ হতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হলো এর পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই পরপদের অর্থ প্রাধান্য যেগুলোতে পায় সেগুলো আমি একদিন আলোচনা করে দেবো, কোনটা কোন সমাসে পূর্বপদে প্রাধান্য পায় এবং কোন সমাসে পরপদের প্রাধান্য পায়, কোন সমাসে উভয় পদের প্রাধান্য পায় এবং কোন সমাসে অন্য পদের প্রাধান্য পায়, আমিও একদিন এটা নিয়ে আলোচনা করে দেব। তাহলে কর্মধারয় সমাসের সংজ্ঞা হয়ে গেল। এই অনুযায়ী কর্মধারয় সমাসকে 3 ভাগে ভাগ করছে। কি কি 3 ভাগে? এক হচ্ছে সাধারণ কর্মধারয়, 2 নম্বর হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়, আর হচ্ছে কি উপমামূলক কর্মধারয় সমাস। তাহলে আমরা এই হিসেবে কর্মধারয় সমাসকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে তোমার সাধারণ কর্মধারয় সমাস, 2 নম্বর হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, আর 3 নম্বর হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাস। 3টা ভাগ হয়ে গেল। আমি আজকে তোমাদের সামনে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাধারণ কর্মধারয় সমাস। এই সাধারণ কর্মধারয় সমাস কি এবং কিভাবে গঠিত হয়, এটি কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ সময় এসেছে। তোমরা পূর্ববর্তী যে পরীক্ষাগুলো মাধ্যমিকের হয়েছে বিগত বছরে, সেগুলো যদি একটু প্রশ্নপত্রগুলো ঘেঁটে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি কি বলবো, যে সাধারণ কর্মধারয় সমাস মূলত 3টি ভাবে গঠিত হতে পারে বা 3 ভাবে হতে পারে। কি কি 3টি ভাগ? প্রথমত হচ্ছে বিশেষ্য যুক্ত বিশেষ্য, 2 নম্বর ভাগ কি বিশেষণ যুক্ত বিশেষ্য, 3 নম্বর ভাগ কি বিশেষণ যুক্ত বিশেষণ।
এইভাবে কিন্তু সাধারণ কর্মধারয় সমাস গঠিত হতে পারে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্গত? প্রথমত যে আমি একটা উদাহরণ দিলাম, যেমন বিশেষ্য যুক্ত বিশেষ্য। কিভাবে? যেমন ধরো, যিনি রাজা তিনি ঋষি, তিনি হচ্ছে রাজর্ষি। যিনি রাজা তিনি ঋষি। তাহলে রাজা কি? রাজা হচ্ছে বিশেষ্য পদ, আর ঋষি কি? ঋষিও বিশেষ্য পদ। তাহলে দুটো মিলে হচ্ছে কি? রাজর্ষি। তাহলে এই রাজর্ষি হয়ে যাচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্গত, অর্থাৎ দুটো পদেই বিশেষ্য পদের অন্তর্গত। আরেকটা আমি যদি উদাহরণ তোমাদের দিই, ডাক্তারবাবু, তাহলে দেখো ডাক্তারবাবু কী হবে? যিনি ডাক্তার তিনি বাবু। যিনি ডাক্তার তিনি বাবু, অর্থাৎ এই ডাক্তার এবং বাবু দুটো পদে কিন্তু বিশেষ্য, অর্থাৎ ডাক্তার পূর্বপদটি বিশেষ্য এবং বাবু পরপদটি বিশেষ্য, অর্থাৎ দুটো পদেই বিশেষ্য পদের অন্তর্ভুক্ত বা অন্তর্গত। এটা গেল 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র কি বা 2 নম্বর অংশ কি? আমি বলেছি বিশেষণ যুক্ত বিশেষ্য। এই বিশেষণ যুক্ত বিশেষ্য কীভাবে হচ্ছে একটা উদাহরণ দিয়ে আমি বিশ্লেষণ করে দিই তোমাদের সামনে। যেমন ধরো, আমরা পুকুরে দেখেছি বা বড় বড় বাঁধে দেখেছি, কি দেখেছি? যে নীল পদ্ম ফুটে আছে, নীল পদ্ম ফুটে আছে। তাহলে তোমরা আমাকে বলো, এই নীল আর পদ্ম, এখানে নীলটা কি আর পদ্মটা কি? তাহলে পদ্মটা বিশেষ্য পদ আর নীলটা কি? বিশেষণ পদ। তাহলে এই যে নীল আর পদ্ম দুটোর একসাথে হয়ে হচ্ছে তোমার কর্মধারয় সমাস। যেমন নীলটা বিশেষণ আর পদ্মটা হচ্ছে বিশেষ্য। তাহলে আমি কি বলবো? নীল যে পদ্ম। তাহলে দেখো প্রথমে হয়ে গেল বিশেষণ, তারপরে হয়ে গেল বিশেষ্য, অর্থাৎ পূর্ববর্তী পদটা বিশেষণ এবং পরবর্তী পদটা হলো বিশেষ্য। এইভাবে কিন্তু আমরা 2 নম্বর সূত্রটি সম্পূর্ণ করে দিলাম। এরপরে 3 নম্বর সূত্রটি আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে কি বলবো? 3 নম্বর সূত্রে বলা আছে দুটো পদেই কিন্তু কি হবে? দুটো পদেই হবে বিশেষণ, অর্থাৎ বিশেষণ যুক্ত বিশেষণ। যেমন ধরো, আমি তোমাকে বললাম কাঁচা পাকা, কাঁচা পাকা। তাহলে কি হলো? কাঁচা আর পাকা দুটোই তো বিশেষণ পদ। তাহলে আমি কি করব? কাঁচা অথচ পাকা। ধরো আমার বাড়িতে একটা আম গাছ আছে, সেখানে আম একটা দেখাচ্ছে পাকা, কিন্তু যখন কিছুটা পাকা যখন পাড়া হলো তখন দেখা গেল যে আমটা সব মানে পুরো অংশটা পাকা নয়, কিছুটা অংশ কাঁচা আছে। অর্থাৎ একটা বস্তুর মধ্যেই একটু অংশ পাকা একটু অংশ কাঁচা। তখন আমি কি বলবো? আমটা কাঁচা অথচ পাকা, কাঁচা অথচ পাকা। অম্ল অথচ মধুর, অম্ল অথচ মধুর। অম্ল মানে টক আর মধুর মানে মিষ্টি। তাহলে কি হচ্ছে? অম্লটা বিশেষণ পদ, মধুরটাও বিশেষণ পদ। তাহলে অম্ল টক অথচ মধুর। তাহলে কি হলো? দুটো পদে বিশেষণ হয়ে গেল। এই তিনটা ভাবেই বা তিনটি অংশের দ্বারাই আমরা বুঝতে পারবো যে এইটি সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। তোমরা এই সাধারণ কর্মধারয় সমাসের বিভিন্ন বই থেকে তোমরা কালেক্ট করতে পারো। যেমন বামনদেব চক্রবর্তী মহাশয়ের বই তোমরা ফলো করতে পারো, তোমরা লিটন দত্ত মহাশয়ের বই ফলো করতে পারো, তোমরা কালীপদ চৌধুরী মহাশয়ের বই ফলো করতে পারো, তোমরা ডক্টর অমল পাল মহাশয়ের বই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন আমাদের যে অনলাইনগুলো আছে, যেমন আমাদের নেট আছে, গুগলে সার্চ করতে পারো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। এইভাবে আমরা কর্মধারয় সমাসের যে সাধারণ কর্মধারয়, এই সাধারণ কর্মধারয় সমাসে 3টি ভাগ পেয়ে গেলাম। পরবর্তী সময়ে আমি আরও নতুন ভাগ নিয়ে আসব। প্রতিদিনের জন্যই আমি আনছি টার্গেট 2026কে অনুসরণ করে, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী যারা ইউটিউবে ক্লাস করেন বা দেখেন বা দেখো, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন টাইপের প্রশ্ন বা বিভিন্ন ধরনের ব্যাকরণের যে অংশগুলি গুরুত্বপূর্ণ সেই অংশগুলির ভিডিও করছি এবং তোমাদের সামনে উপস্থাপন করছি। সকলে ভালো থেকো। পরের দিন তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আসছি, একটা নতুন বিষয় নিয়ে। ততক্ষণ এই বেঙ্গলি স্টাডি উইথ পাত্র এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে। সকলের টার্গেট হোক 2026 সালের মাধ্যমিক পরীক্ষা।